দেশপ্রেমিক বাংলাদেশী, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, ইদানিং প্রফেসর ইউনূস বিমস্টেকের সভায় অংশগ্রহণ করেছেন এবং সার্ক এবং বিমস্টেকের মাঝখানে কি হচ্ছে সেই ব্যাপারে আমি সংক্ষেপে কিছু বলবো। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অ্যান্ড বিমস্টেক হচ্ছে দি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সার্ক তৈরি হয়েছে ১৯৮৫ সালে। সার্ক মূলত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্রেইন চাইল্ড। কিন্তু এই সার্ককে ধ্বংস করার জন্য ভারত পরবর্তীতে বিমস্টেক তৈরি করে ১৯৯৭ সালে। ৮টা দেশ সার্কের সদস্য, আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। তার মাঝখানে আফগানিস্তান, পাকিস্তান এবং মালদ্বীপও আছে। কিন্তু বিমস্টেকে আছে 7টা দেশ। তার মাঝখানে কিন্তু সেই 3টি মুসলিম রাষ্ট্র পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপ কিন্তু হাওয়া। সার্কের শেষ সম্মেলন হয় 2016 সালে। তার পরবর্তীতে 2019 সালে কাশ্মীরে ভারতের একটি ক্যাম্পে আক্রমণ হলে ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে তার জন্য দায়ী করে এবং তারপর থেকে ভারত সার্ক সম্মেলন থেকে বিরত থাকে এবং আলটিমেটলি সার্ক সম্মেলন এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। ভারত উদ্দেশ্য প্রণোদিতভাবে সার্ককে বন্ধ করে বিমস্টেককে এগিয়ে নিয়ে আসে হিন্দুত্ববাদী ভারতের নীল নকশা বাস্তবায়নের জন্য। আমরা যদি বিমস্টেকের মূল উদ্দেশ্য দেখি, the main aim of the regional group was the promotion of economic cooperation between countries bordering the Bay of Bengal. তার মানে তাদের মূল উদ্দেশ্য বলল যে বে অফ বেঙ্গল ঘিরে যেই দেশগুলো আছে তারা বিমস্টেকের সদস্য হবে। কিন্তু নেপাল এবং ভুটান তারা তো বে অফ বেঙ্গলের পাশে না। নেপাল এবং ভুটান বে অফ বেঙ্গলের পার্শ্ববর্তী না হওয়ার পরেও তাদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে। নেপাল এবং ভুটান বে অফ বেঙ্গল ঘেঁষা দেশ না হলেও কেন তাদেরকে নেওয়া হলো? নেপালে 82% হিন্দু এবং ভুটানে 23% হিন্দু। এই হিন্দু সংখ্যাকে কাজে লাগিয়ে ভারতের মূল পরিকল্পনা সকল সিদ্ধান্তে, সকল কিছুতে হিন্দুত্ববাদীর সিদ্ধান্ত যেন হয় এবং তাদের স্বার্থেই যেন সব কাজ হয়। এখানে দেখানো আছে বিমস্টেকে কোন দেশ কোন দায়িত্ব পেয়েছে। বাংলাদেশকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আর ভারত দায়িত্ব নিয়েছে সিকিউরিটি। বাংলাদেশকে ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্টের দায়িত্ব দিয়ে গত 16 বছর বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের যেই দেখায় মুরগি খাওয়ায় ঝোলের উন্নয়ন হয়েছে, তাতে কিন্তু সমস্ত উন্নয়ন হয়েছে বাংলাদেশের টাকায় ভারতের জন্য। সুতরাং ভারতের স্বার্থে বাংলাদেশে সকল প্রকার যোগাযোগ এবং কাঠামোগত উন্নয়ন করা হয়েছে ভারতের স্বার্থে, তার 7 সিস্টারের সাথে যোগাযোগ রক্ষার জন্য। আর ভারত কি দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা আমাদের একটু গুরুত্বের সাথে দেখা উচিত। ইন্ডিয়া ইজ লিডিং দিস সেক্টর সিকিউরিটি, which includes the subsectors counter-terrorism and transnational crime, disaster management and energy. খেয়াল করে দেখেন, ভারত বিমস্টেকের দায়িত্ব নিয়েছে নিরাপত্তার। যেই নিরাপত্তার চাদরে গত 16টা বছর বাংলাদেশকে শুষে খেয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলোকেও এত বছর শুষে খেয়েছে, সেখানে তারা জঙ্গিবাদ দমন, আমরা সবাই জঙ্গির কথা শুনতে শুনতে ক্লান্ত, নাটকীয় ভারত এবং হাসিনার নাটকীয় জঙ্গি নাটক, সেই জঙ্গি দমনের নাটক। তারপরে কি বলেছে যে আন্তদেশীয় অপরাধ, তারপরে কি বলেছে তাদের দায়িত্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট, যে বাংলাদেশের ডিজাস্টার বা সকল সমস্যা সৃষ্টি, বন্যা এসব এবং খরা, দুইটা সমস্যা সৃষ্টিই করে ভারত।
কখনো বন্যার সৃষ্টি করে বাঁধ ছেড়ে দিয়ে অতিরিক্ত বৃষ্টিতে, আবার যখন খরা মৌসুমে আমাদের পানি দরকার তখন পানি বন্ধ করে দিয়ে আমাদের অন্য দুর্যোগ সৃষ্টি করে। তার মানে বুঝতে পারছেন তো যে ভারত বিশেষ করে সিকিউরিটি এবং তার অধীনে কি কি দায়িত্ব নিয়েছে, যেই সকল বিষয় দিয়ে বাংলাদেশকে অপশাসন করা যায় এবং সকল সুবিধা আদায় করা যায় এবং বাংলাদেশের জনগণকে অত্যাচার করা যায়, নির্যাতিত করা যায়, শোষণ করা যায়, সেই সকল দায়িত্বগুলাই কিন্তু নিজের কাঁধে নিয়েছে ভারত এই বিমস্টেকে। সুতরাং এই বিমস্টেক আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। বাংলাদেশের জন্য এবং তাদের প্রতিবেশীর জন্য বিমস্টেক হচ্ছে একটা অশনি সংকেত। সেই জন্য আমি প্রফেসর ইউনূস সরকারকে অনুরোধ করব সার্ককে আবার উজ্জীবিত করা এবং বিমস্টেক থেকে দূরে সরে আসা। প্রফেসর ইউনূস উনি বলেছেন যে আমরা গার্ডিয়ান অফ দি ওশান অ্যাক্সেস। মূলত উনি যেটা বুঝিয়েছেন যে বঙ্গোপসাগরে প্রবেশ করতে হলে বাংলাদেশ দিয়েই প্রবেশ করতে হবে, কারণ ওনার যে সেভেন সিস্টার, নর্থ ইস্টে যতগুলা সেভেন সিস্টার আছে সবাই কিন্তু ল্যান্ডলক। তার মানে হচ্ছে ল্যান্ডলক মানে হচ্ছে এই বে অফ বেঙ্গলে তাদের কোনো প্রবেশ পথ নেই, সেই প্রবেশ করতে হলে বাংলাদেশ দিয়েই প্রবেশ করতে হবে। সুতরাং আমরা বাংলাদেশকে গার্ডিয়ান অফ দি ওশান অর বে অফ বেঙ্গল বলতেই পারি এবং সেই অধিকার আমাদের সম্পূর্ণ আছে। প্রফেসর ইউনূস ভুল কিছু বলেননি। কিন্তু এই কথা শুনে ভারতীয় ফরেন মিনিস্টার জয়শঙ্কর সাংঘাতিক ক্ষেপেছে এবং সে দাবি করেছে তাদেরও ৬,৫০০ কিলোমিটার বে অফ বেঙ্গলের উপকূল আছে। ৬,৫০০ কিলোমিটারের ফুটানি যদি করেন জয়শঙ্কর, তাহলে কেন বাংলাদেশের টাকায় ভারত তাদের চাকরানি হাসিনাকে দিয়ে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং মাতারবাড়ি বন্দর তৈরি করে সেভেন সিস্টারে ভারতের অনায়াসে যাতায়াত করার জন্য বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে? এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের চিন্তা করার জন্য, এবং আশা করি প্রফেসর ইউনূস সরকারও এটা নিয়ে চিন্তা করবেন। বাংলাদেশ নির্বাচনের জন্য কি প্রস্তুত? নির্বাচনের জন্য বিএনপি কি প্রস্তুত? আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্যা মোকাবেলায় কি বিএনপি যোগ্যতা রাখে? আর বিএনপিকে কে সাহায্য করবে যদি বিএনপির সেই যোগ্যতা না থাকে? যেই ভারত ১৪০ নম্বরে আছে মাথাপিছু আয়ে, সেই ভারত কি বিএনপিকে সাহায্য করবে? প্রফেসর ইউনূস সরকার এই বিএনপির চাপে পড়ে এবং অন্যান্য ভারত এবং আওয়ামী ষড়যন্ত্রকারীদের চাপে পড়ে কথা দিয়েছে যে আগামী বছর নির্বাচন হবে। অনেক কারণে আগামী বছর নির্বাচন সম্ভব নয় এবং এটা হতে পারে না। বাংলাদেশে সংস্কার না করে নির্বাচন হতে পারে না। যেই সংস্কারের কারণে ১৫০০-র উপরে ছাত্রছাত্রী জনতা জীবন দিয়েছে, তাদের রক্তকে, তাদের জীবনকে অগ্রাহ্য করে একটা অহেতুক নির্বাচন দেশ ধ্বংসের জন্য দেয়া যেতে পারে না এবং বাংলাদেশিরা তা হতে দিবে না। দ্বিতীয় প্রশ্ন থাকে, যেই বিএনপি গত ১৬ বছর রাজনীতির সম্পূর্ণ বাইরে ছিল এবং ভারত ও আওয়ামী লীগের গোলামি করেছে, তাদের কথায় উঠেছে বসেছে বিএনপির নেতারা এবং বিএনপির কর্মীরা জেল জুলুম খেটেছে, অত্যাচারিত হয়েছে। সেই বিএনপি ১৬ বছরে রাজনীতি কি জিনিস ভুলে গেছে, সেখানে দেশ চালানো তো অনেক দূরের কথা। সেই বিএনপি ১৬ বছর পরে হঠাৎ করে নির্বাচনের মাধ্যমে যদি চলেও আসে, সেই বিএনপি কি করে দেশ চালাবে? এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা এতটাই খারাপ, ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশকে এমনভাবে ধ্বংস করে গেছে যে এই বাংলাদেশকে উঠে দাঁড়াতে আরো কমসে কম ৫-৭ বছর লাগবে সংস্কার করে এবং সকল কিছু ঠিকঠাক করে, তারপর নির্বাচন দেওয়া যেতে পারে। সেখানে বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা তো আছেই, তার উপরে মরার উপর খরার ঘা হচ্ছে ট্রাম্পের যেই ট্যারিফ আরোপ করেছে সারা পৃথিবীতে অন্যান্য দেশের উপরে। সেই ট্যারিফের
ভয়াবহতা সামাল দেওয়ার মতো ক্ষমতা কি এই বিএনপির আনাড়ি খেলোয়াড়দের কি আছে? নাই। বিএনপি এখন ক্ষুধার্ত, বিএনপি এখন অর্থের জন্য তৃষ্ণার্ত। তারা চাচ্ছে আওয়ামী নেতারা যারা বাংলাদেশের ভিতরে আছে তাদেরকে আশ্রয় দিয়ে তাদের কাছ থেকে পয়সা কড়ি আদায় করছে। তারা চাঁদাবাজি করে এবং অন্যান্য জবরদখল করা শুরু করেছে, অর্থ উপার্জন করছে আগামী নির্বাচনের জন্য এবং নেতাদের খালি পকেট পূর্ণ করার জন্য। সুতরাং সেই বিএনপির হাতে যদি ক্ষমতা যায়, তারা ভুলেও কোনোদিন বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কথা চিন্তা করবে না। কারণ ভারতের উদ্দেশ্যই হচ্ছে ১ থেকে ১.৫ বছরের মাথায় বিএনপিকে সরিয়ে দিয়ে আবার আওয়ামী লীগকে প্রবেশ করানো। বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাই এভাবে নির্বাচন দেওয়া যেতে পারে না। আর বিএনপি মনে করছে যেইভাবে মালদ্বীপে মৈত্রীকে দমানোর জন্য মালদ্বীপের বিরোধী দলকে এবং মালদ্বীপের সামরিক বাহিনীকে $৬০ লাখ ঘুষ হিসাবে ভারত দিয়েছিল, সেইভাবে ভারত বিএনপি এবং অন্যান্যদেরকে ঘুষ দিয়ে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য যেন যে কোনোভাবে তারা নির্বাচন দিতে বাধ্য হয়। কিন্তু তার বিনিময়ে কি বিএনপি পার পেতে পারবে বর্তমান অবস্থা থেকে? আর ভারতের অবস্থাও অত্যন্ত করুণ। ভারত বাইরে দিয়ে যা দেখায়, বাইরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, যে বড় বড় করে লাফায় তাদের $3.9 ট্রিলিয়ন আছে, আসল তথ্য কিন্তু ভিন্ন। ভারতের জিডিপি মাথাপিছু তাদের আয় হচ্ছে সারা পৃথিবীতে ১৪০ নম্বরে। এটা আমার নিজের কথা নয়। ভারতের $3.9 ট্রিলিয়ন আর তাদের জনসংখ্যা হচ্ছে 1.4 বিলিয়ন। সেটা দিয়ে ভাগ করলে তাদের মাথাপিছু আয় দাঁড়ায় হচ্ছে বাৎসরিক $২,৮০০। যেখানে পৃথিবীর দরিদ্রতম দেশ নামিবিয়ারও মাথাপিছু আয় বাৎসরিক $৫,০০০, ভারতের থেকে প্রায় দ্বিগুণ। সেখানে ভারতের কিন্তু ক্ষমতা নাই বিএনপিকে সাহায্য করার বা কাউকে সাহায্য করার। ভারতের একমাত্র উদ্দেশ্য এই বাংলাদেশকে ব্যবহার করে তাদের 7 সিস্টার রক্ষা করা। বাংলাদেশের জনগণ 7 সিস্টারকে, যেটা প্রফেসর ইউনূস বলেছেন, যে ল্যান্ডলক, যাদের কোনো সমুদ্র সীমা নেই, সমুদ্র নেই, সেই ল্যান্ডলক 7 সিস্টারকে সাহায্য করতে রাজি বা সাহায্য করতে ইচ্ছুক, সেটা বাংলাদেশের স্বার্থ সবার আগে রেখে এবং সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন বাংলাদেশের তৈরি করা হবে। বাংলাদেশের মুনাফা, বাংলাদেশের স্বার্থ রক্ষার পরে যদি দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আছে, সেখানে 7 সিস্টারের মাধ্যমে আমাদের যদি আয় হয়, ব্যবসা হয়, তাতে অসুবিধার কিছু নাই। সেখানে সমুদ্রের মালিকানা আমাদের থাকবে এবং দি গার্ডিয়ান অফ দি ওশান আমরাই থাকব। এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।